আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশ দীর্ঘকাল একটা ভয়ের আবহের মধ্যে ছিল। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা এবং ছাত্র, তরুণ, যুব, সাধারণ মানুষের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করেছে অগাস্টে। প্রশ্ন হচ্ছে যে সেই ভয়ের আবহ বাংলাদেশে কেটেছে কিনা, এবং অনেককে আমি লক্ষ্য করছি যে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত কথা বলতে ভয় পাচ্ছেন। একবার সাহস করে দাঁড়িয়ে গেলে, যেটা আবু সাইদ রংপুরে প্রমাণ করেছেন, ভয় কাটতে সময় লাগে না, আধার কাটতে সময় লাগে না, কিন্তু ওই সাহসটাই খুব জরুরি, এবং সেই সাহসের অভাব এখনও আমরা বাংলাদেশে দেখতে পাই। আগের সরকার তো এক রকমের ছিল, তার নানা ইনস্ট্রুমেন্ট ছিল, নানা শক্তি ছিল, অর্থ ছিল, অস্ত্র ছিল। এখনও এক ধরনের ভয় মানুষের মধ্যে কাজ হচ্ছে। একটা ভাবাদর্শিক লড়াইয়ের মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে, এবং আমি এই ভয়টাকে অনেকটা বলি কাগজে বাঘকে ভয় পাওয়া। কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই না, স্মরণে রাখি না, আসল বাঘও আছে, এবং আমরা কোনো বাঘ দেখতে চাই না। আমরা বাংলাদেশে জনগণের শাসন দেখতে চাই, জনগণকে ক্ষমতাবান দেখতে চাই, এবং যে কোনো পরিস্থিতিতে ওই আসল বাঘ যদি সামনে এসে দাঁড়ায়, অনেক ক্ষেত্রেই জনগণ হয়তো সমর্থনও দিয়ে ফেলবে, কারণ নানা কারণে জনগণের মধ্যে অস্বস্তি আছে, অশান্তি আছে, জনগণ অতিষ্ঠ। দোষটা সব সরকারকে আমরা নাও দিতে পারতাম যদি তারা ঠিকঠাক মতো বিহেভ করতো। আমি সবার কথা বলছি না, আমি বলছি সরকারের যে অংশটা সবচেয়ে বেশি ভোকাল, সোচ্চার, তাদের কথা। 2 বছর সময় চেয়ে ফখরুদ্দিন সরকার কিন্তু পার করে দিয়েছিল, এবং সবাই তাকে সমর্থনও দিয়েছিল। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো অনেক সাফার করেছে সেই সময়, কিন্তু যে কোনোভাবেই একটা নির্বাচন তারা করতে পেরেছে। 2 বছরের আগে তাদেরকে মাঠ থেকে সরাবার জন্য কোনো উদ্যোগ রাজনৈতিক দলগুলো সেই সময় গ্রহণ করেনি। একটা সময় পর্যন্ত সাধারণ মানুষের সমর্থন এই সরকারের প্রতি ছিল, কিন্তু তার চাইতে অনেক বেশি সমর্থন নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করেছিল। কিন্তু অবস্থাটা একটা হযবরল অবস্থার মধ্যে আছে, এবং মাত্র 6 মাস না যেতেই এখন রাজনীতিতে সবচেয়ে শক্তিমান যে রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা মাঠে নামবার ঘোষণা দিয়েছে। যে স্বৈরশাসন বিদায় নিয়েছে, তার যে রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগ মাত্র 6 মাসের মাথায় এসে এখন হরতাল আর অবরোধের মতো কর্মসূচি রাখছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কর্মসূচি ঘোষণা করেছে যে আগামী 16ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে হরতাল ডেকেছে। হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে তারা 1 ফেব্রুয়ারি থেকে মাঠে থাকবার ঘোষণা দিয়েছে। কাদের ভুলে আওয়ামী লীগ এত দ্রুত কামব্যাক করতে পারছে? এখনও তারা কোনো দুঃখ প্রকাশ করেনি, এখনও তাদের মধ্যে কোনো অনুশোচনা আমরা দেখিনি। আমি কথা বলছি না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আমি কথা বলি না যে আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন গ্রহণযোগ্য হবে। আওয়ামী লীগ বা জামাত কোনো রাজনৈতিক দলকে প্যান করবার পক্ষে না। যে যা রাজনীতি করবে, মানুষ তার পছন্দের রাজনৈতিক শক্তিকে, দলকে, ভাবাদর্শকে বেছে নেবে বা প্রত্যাখ্যান করবে, সেই ব্যবস্থার পক্ষে আমি। কিন্তু আওয়ামী লীগ সরবে এখন আন্দোলনের ঘোষণা দিচ্ছে, আর বিএনপি বলছে যে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র ফেরাবার জন্যে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে রাজপথে নামবে, এবং তারা এক ধরনের নির্বাচনকে সামনে রেখে এই সব জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে জনগণের সমর্থন আদায় করবার চেষ্টা করবে, এবং দ্রুত
অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করবে। এবং আমরা জানি যে মানুষের মধ্যে অর্থনীতি নিয়ে অস্বস্তি আছে, ব্যবসায়ীরা আস্থা রাখতে পারছে না, বেশ কিছু পণ্যের উপরে ভ্যাট এবং আরোপ করেছে সরকার, কর আরোপ করেছে, ফলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ছিল সেটা অব্যাহত আছে। এবং এইসব বিষয়ে এক ধরনের কর্মসূচি জনগণকে প্রত্যাশা করে বলেই বিএনপি মনে করে। কিন্তু বাস্তবতা ছিল এই যে বিএনপি সহ প্রতিটা রাজনৈতিক দল এক্সেপ্ট আওয়ামী লীগ এবং তার মিত্ররা এই সরকারকে কিন্তু সমর্থন দিয়েছে। সরকারের শত দুর্বলতা, এমনকি সরকারের ভেতরকার একটা শক্তি বিএনপির সম্পর্কে বা বিএনপিকে যেভাবে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেছে, তারপরেও বিএনপি কিন্তু সেই কাজটা করছে, সমর্থনটা অব্যাহত রেখেছে। কিন্তু এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সেখানে যদি বিএনপি মাঠে নামে, আওয়ামী লীগ কামব্যাক করবার চেষ্টা করে এবং সরকার যদি ঠিকঠাক মতো ফাংশন না করতে পারে, সরকার যদি ডেলিভার করতে না পারে, একটা ভালো নির্বাচনের নিশ্চয়তা না দিতে পারে, আন্তর্জাতিক শক্তিগুলো তাকিয়ে আছে, বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে ভোট দেবার জন্যে, এই পরিস্থিতি সরকার কীভাবে সামাল দেবে আমি জানি না। আমি চাই এই সরকারের অধীনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন একটা সরকারের অধীনে একটা ভালো নির্বাচন হোক। কিন্তু তারা যদি ডেলিভার করতে না পারেন, তখন আমি বা যে কেউ যদি দাবি করেন যে দেশে একটা নির্দলীয় শক্ত সামর্থ্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, সেটা খুব অযৌক্তিক হবে বলে আমার কাছে মনে হয় না। বিএনপি এখন সরকার বা সরকারের একটা অংশ বা ছাত্রদের নামে একটা অংশ, তারা অনেক রকমের দাবি করেছে। তারা রাষ্ট্রপতিকে সরাতে চেয়েছে, তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবার কথা বলেছে। বিএনপি সবার সঙ্গে এনগেজ করেছে তাদের সঙ্গে, কিন্তু কোনো বিষয়ে চূড়ান্ত মতামত দেন। এমনকি আমি মনে করি প্রফেসর মোহাম্মদ ইউনূসও এই জায়গায় অত্যন্ত র্যাশনাল আচরণ করেছেন। তিনি সবার সব কথা মেনে নেননি, এমনকি তার নিয়োগকর্তাদের কথাও তিনি অ্যাকসেপ্ট করেননি। বিএনপি এখন সেই সব ঘোষণাপত্র নিয়ে কাজ করছে, তারা তাদের মতামত দেবে। তারা ৭২-এর সংবিধানকে বাতিল করবার যে ঘোষণা বা দাবি ছাত্রদের, সেটাকেও গ্রহণযোগ্য বলে মনে করছে না। এমনকি বিএনপি তার যে প্রেস বিজ্ঞপ্তি এই কর্মসূচি সংক্রান্ত, সেখানে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। সো তারা একটা কনস্টিটিউশনাল পলিটিক্স করতে চাইছে। অ্যাট দ্য সেম টাইম যারা এত বড় বড় কথা অনেক সময় বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে তারা বর্তমান সংবিধানের আওতায় তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আওয়ামী লীগের আগেও রাস্তায় নামার কর্মসূচি দিয়েছিল, ঘোষণা দিচ্ছিল 10ই নভেম্বর, আপনাদের অনেকেরই মনে থাকবার কথা। কিন্তু সেটাতে তারা সফল হয়নি। তাদের এই হরতাল অবরোধ সফল হবে সেটাও আমি মনে করি না, কিন্তু তারা চেষ্টা করছে। এবং আওয়ামী লীগকে কেউ যদি খুব ছোটোখাটো রাজনৈতিক দল মনে করেন, ছোটোখাটো রাজনৈতিক শক্তি মনে করেন, সেটা তারা ভুল করবেন। এটি আদর্শের নাম, যেমন জামায়াত ইসলাম একটা আদর্শের নাম। আপনি কে ব্যান করেন, এর সঙ্গে লড়াই, রাস্তায় লড়াই করে এটাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না, বল প্রয়োগ করতে পারবেন না। আদর্শের বিরুদ্ধে লড়াইটা আপনাকে আদর্শ দিয়েই করতে হবে এবং জনগণের উপরে ছেড়ে দিতে হবে জনগণ কোনটা গ্রহণ করে। সো আমি যেটা দেখছি যে অনেকেই মনে করছেন যে বিএনপি খানিকটা কিভাবে বলা যায়, এটা বিএনপি খানিকটা ডিরেইল হয়ে যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে নানা রকমের সমালোচনা, বদনাম তৈরি করা যাচ্ছে এবং সেটা করে আসলে কেউ কেউ সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে রাজনৈতিক চেতনা, সেটা 1971 বলি আর 2024-এর গণ অভ্যুত্থানের বলি, সেই চেতনাকে সার্বিক বিচারে যদি ধারণ করা কোনো রাজনৈতিক শক্তি থাকে, সেটা হচ্ছে বিএনপি এবং তার মিত্ররা। এখন পর্যন্ত ক্ষমতায় গিয়ে তারা কী করবেন সেটা সেই গ্যারান্টি আমি দিতে পারবো না বা কেউ দিতে পারবে না। এবং এটা এখন মোটামুটিভাবে স্পষ্ট যে আন্তর্জাতিক শক্তিগুলো এই বিষয়ে তাদেরকে সমর্থন দেবে,
তারা একটা দ্রুত নির্বাচন চাইছে, কারণ কেউ এখানে ইনভেস্ট করতে পারছে না, কেউ বাংলাদেশকে ঘিরে তাদের পরিকল্পনা সাজাতে পারছে না। একটা অনিশ্চয়তার মধ্যে এটা একেবারেই সম্ভব নয়। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নানা রকমের বয়ান হাজির করবার মধ্য দিয়ে পরিস্থিতিটাকে খোলাটো করবার চেষ্টা কেউ কেউ করছেন। কেউ কেউ আমার সাম্প্রতিককালের বক্তব্যগুলোতে বা আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস দেখে বা আমার টেলিভিশন শো দেখে আমাকে একটু ট্যাগ করবার চেষ্টা করছেন, যা আমি বোধহয় আওয়ামী লীগের দোসর। যেমনটা আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকাকালে আমাকে বিএনপির দোসর বানিয়ে ফেলবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সমাজে নিরপেক্ষ মানুষ থাকা দরকার, সমাজে নিরপেক্ষ বিশ্লেষক থাকা দরকার। আপনি সেটা গ্রহণ করতে পারেন, না করতে পারেন, আমার কথা ভুল হতে পারে, কিন্তু আমি পেশাদারিত্বের সাথে যেটা মনে করছি সেটাই করছি। কারো বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, কোনো গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব নেই, রাগ অনুরাগ বিরাগের কোনো বিষয় আমার সঙ্গে নেই। আমি যা আমার চোখে দেখছি সেটাই বলবার চেষ্টা করছি, এবং সেটাকে কেউ হুমকি ধমকি দিয়ে বা আমার বিরুদ্ধে নানা রকমের ব্যবস্থা গ্রহণ করবার মধ্য দিয়ে বা আমাকে সামাজিকভাবে আন্ডারমাইন করবার মধ্য দিয়ে আমাকে থামিয়ে দিতে পারবেন, সেটা যদি মনে করে থাকেন তাহলে ভুল করবেন। সেটা শেখ হাসিনার শাসন আমলও হয়নি, এই আমলও হবে না। আর শেখ হাসিনা শাসন আমলে বা বিএনপি যখন ক্ষমতায় ছিল বা এই সরকারে সময় আমার যে সবার সঙ্গে যারাই ক্ষমতায় থাকেন তাদের সঙ্গে যে আমার বৈরিতা থাকতে হবে তা না। আমি একজন পেশাদার সাংবাদিক, আমি একটা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক আছে। আমরা যে ক্ষমতা থাকুন না কেন তাকে আমি অপছন্দ করলেও সেই সরকারের আমলে আমরা জীবন যাপন করি, জীবন ধারণ করি, খাওয়া দাওয়া করি, আমাদের দৈনন্দিন ক্রিয়াকর্ম করি, সরকারি নানা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের নানা রকমের এনগেজমেন্ট থাকে। এর মানে যদি কেউ এভাবে চিত্রায়িত করবার চেষ্টা করেন যে উনি তো ওই সরকারের সময় ঠিকঠাক মতো ঘুমিয়েছেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেছেন, ঠিকঠাক মতো ঘোরাঘুরি করেছেন, উনি ওদের একজন ছিলেন, এগুলো দিয়ে আসলে এইসব চটুল কথাবার্তায় বা সস্তা কথাবার্তায় আসলে কিছু হবে না। রাজনীতি অনেক জটিল হয়ে যাচ্ছে, গোটা দেশটাকে পৃথিবী দেখছে, দেশের মানুষ অনেক সচেতন। কাজে আসুন আমরা প্রপারলি বিহেভ করি এবং দেশটাকে আমরা একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি সম্মিলিতভাবে। প্রত্যেকের অবদান আছে নিঃসন্দেহে। আমি যাদের সমালোচনা করি জুলাই আগস্টের সেই দিনগুলোর কথা যদি তারা দেখেন, আমার কথা শোনেন, আমার শো দেখেন, চরম প্রতিকূলতার মধ্যেও আমি তাদেরকে সমর্থন করেছি, আজকেও আমি তাদেরকে সমর্থন করতে চাই। কিন্তু তারা যদি ভুল করেন, এবং আমি আজকে অনেক ক্ষেত্রে বলি যে বিএনপি র্যাশনাল আচরণ করছে, কিন্তু বিএনপি যদি ভুল আমি দেখি, নিশ্চিত থাকতে পারেন সবার আগে আমি বলবো। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের সমালোচনা যেমন করেছি, একথাও আমার পুরনো অনুষ্ঠান দেখলে বা আমার এই কথাবার্তা শুনলে দেখবেন যে আওয়ামী লীগ যখন বিপদে পড়বে ন্যায়সঙ্গতভাবে তারপরে যদি কোনো আচরণ করানো হয়, হয়তো আমি বা আমার মতো কেউ তাদের পক্ষে দাঁড়াবে। এটাই হওয়া উচিত। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।